আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা। ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি নিতে ইসিকে চিঠি। মন্ত্রী প্রতিমন্ত্রীদের অফিস কক্ষে নতুন নাম ফলক। জবাবদিহি ও স্বচ্ছতার অংশ হিসেবে ছায়া মন্ত্রিসভা গঠন করব, জামাতের আমির। বরিশালে পুড়িয়ে দেওয়া আওয়ামী লীগ অফিসে ব্যানার পতাকা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র দীর্ঘ যানজট। কক্সবাজারের সৈকতে ভেসে এলো তরুণ তরুণীর মরদেহ। নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তালা খুললেন নেতাকর্মীরা। নাফ নদী থেকে 5 বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরকান আর্মি। স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে। উত্তরায় দম্পতিকে অচেতন করে বাসায় লুট। বাংলাদেশকে দেখে শিখুন কিভাবে নির্বাচন করতে হয়, ভারতের ইসিকে মমতা। বিহারে প্রকাশ্যে মাছ মাংস বিক্রি বন্ধ করল রাজ্য সরকার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার বেলা 11টার দিকে তিনি মন্ত্রী পরিষদের নতুন সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান। এর আগে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় 3 স্তরের নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন। মহাসড়কে বাড়ানো হয় গোয়েন্দা নজরদারি। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া দেওয়া হয়। এছাড়া পুরো স্মৃতিসৌধ এলাকা আনা হয় সিসিটিভি ক্যামেরার আওতায়। এদিকে সর্বসাধারণের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। প্রথম কর্মদিবস উপলক্ষে দুপুরে সচিবালয়ে যাবেন তারেক রহমান। বিকেলে সচিবালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে নবগঠিত মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রী পরিষদ সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেছেন। জিয়ারত শেষে মোনাজাত করা হয়। বুধবার দুপুর 12টা 5 মিনিটের দিকে তিনি শ্রদ্ধা জানান। এর আগে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান। বেলা 11টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তিনি। এরপর মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে আবারও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শেষ হতে না হতেই এবার 3 মহানগরীর ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। ঢাকার 2 সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের আয়োজন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগ থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য চিঠি এসেছে। বিষয়টি কমিশনে উপস্থাপনের প্রস্তুতি চলছে। স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন অনুযায়ী প্রথম সভার তারিখ থেকে পরবর্তী 5 বছর একটি সিটি কর্পোরেশনের মেয়াদ গণনা করা হয়। মেয়াদ পূর্তির পূর্ববর্তী 180 দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। সে আলোকে 3 সিটি কর্পোরেশনের নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনারের আব্দুর রহমানের মাসুদ বলেন, ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যরা বুধবার প্রথম কর্মদিবসের সচিবালয়ে অফিস করবেন। ইতিমধ্যেই মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অফিস কক্ষে নতুন নাম ফলক লাগানো হয়েছে। প্রত্যেকটা অফিস সাজানো হয়েছে নতুন রূপে। সচিবালয়ে কর্মরত বেশ কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানায়, নতুন প্রধানমন্ত্রী প্রথম কর্মদিবসে সচিবালয়ে আসছেন, আমরা অনেক খুশি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নিয়মিত দাপ্তরিক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জবাবদিহিতা ও স্বচ্ছতার চেতনাকে সম্মত রাখার অংশ হিসেবে আমরা একটি ছায়া মন্ত্রিসভা গঠন করব, যা জনস্বার্থে গৃহীত প্রতিটি সিদ্ধান্তকে কঠোরভাবে পর্যালোচনা করবে, প্রয়োজনে দায়িত্বশীলতার সাথে চ্যালেঞ্জ করবে এবং সামগ্রিক প্রক্রিয়াকে গঠনমূলকভাবে শক্তিশালী করবে।
মঙ্গলবার বাংলাদেশ জামাতে ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, গণতন্ত্র কোনো একটি দিন বা একটি নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হয় না, বরং এটি একটি দীর্ঘ যাত্রা। আমরা দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধী দল হিসেবে সে যাত্রা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। যেখানে সম্ভব একমত হয়ে কাজ করব, প্রয়োজন হলে দৃঢ়ভাবে কথা বলবো এবং সবসময় জনগণের স্বার্থে কাজ করব ইনশাল্লাহ। গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার 18 মাস পর বরিশালে আওয়ামী লীগ অফিসে দলীয় ব্যানার পতাকা টাঙিয়েছে ছাত্রলীগ। মঙ্গলবার সকালে নগরের বিবির পুকুর পাড়ে জনতার পুড়িয়ে দেওয়া আওয়ামী লীগ অফিসে ওই ব্যানার ও জাতীয় পতাকা লাগানো হয়। এ ঘটনার ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার সৃষ্টি হয় নগর জুড়ে। ভিডিওতে দেখা যায় মঙ্গলবার সকালে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বিশাল আকারের একটি ব্যানার টাঙায় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজীব খানের অনুসারীরা। ওই ব্যানার পতাকা টাঙিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় তারা। নির্বাচনের ছুটি শেষ হওয়ায় নারায়ণগঞ্জের মদনপুর অংশে এশিয়ান হাইওয়েতে অস্বাভাবিক হারে ট্রাকের চাপ বেড়েছে। এর প্রভাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার সকাল 10:30টায় সরজমিনে গিয়ে দেখা যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত এবং কাঁচপুর থেকে লাঙ্গলবন্দর সেতু পর্যন্ত তীব্র যানজট রয়েছে। কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইনচার্জ বিষ্ণুপদ শর্মা বলেন, নির্বাচনের ছুটি শেষে শিল্প কারখানা ও পণ্য পরিবহন স্বাভাবিক হওয়ায় ট্রাক চলাচল হঠাৎ বেড়ে গেছে। এছাড়া মদনপুরের এশিয়ান হাইওয়েতে কয়েকটি অংশ অতিমাত্রায় ভাঙা থাকায় ট্রাকগুলো ধীর গতিতে চলতে বাধ্য হচ্ছে। এতে করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের একাধিক টিম কাজ করছে। কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের লম্বরি মিঠা পানির সমুদ্র সৈকতে এক তরুণ ও এক তরুণীর মরদেহ ভেসে এসেছে। বুধবার সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সৈকত এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জোয়ারের সময় মরদেহ দুটি সৈকতের বালুচরে আটকে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। উদ্ধারকৃত তরুণের পরনে প্যান্ট ও জ্যাকেট থাকলেও তরুণীর শরীরে কোনো পোশাক ছিল না। ধারণা করা হচ্ছে বেশ কিছুক্ষণ পানিতে ভেসে থাকার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের আগের দিন নোয়াখালী জেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় কার্যালয়ের ভিতরে ভাঙচুর করা হয়। পরবর্তীতে কার্যালয় প্রধান ফটকে তালা দেওয়া হয়। বুধবার ভোরে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী মিছিল নিয়ে এসে কার্যালয়ের তালা খুলে দেয়। তালা খোলার পরে সেখানে তারা কিছু সময় থাকে এবং স্লোগান দেয়। পরে সেখানে একটি ব্যানার লাগিয়ে তারা চলে যায়। নোয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা চৌধুরীর তত্ত্বাবধানে পৌর মহিলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে ব্যানারটি মূল ফটকে লাগানো হয়। ব্যানারে লেখা রয়েছে, দীর্ঘ 18 মাস পর নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয় আজ থেকে অবমুক্ত করা হলো। নাফ নদী থেকে কক্সবাজারের টেকনাফ উপজেলার 5 বাংলাদেশি জেলেকে ট্রলার সহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরকান আর্মি। মঙ্গলবার রাতে টেকনাফের শাহপুরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইখংদিয়া এলাকা থেকে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন টেকনাফের শাহপুরী দ্বীপের জালিয়াপাড়া এলাকার ছেলে শাহ আলম, আবুল হোসেন, মোহাম্মদ আব্বাস, আব্দুল শাহেদ, মোহাম্মদ ইউনুস। ট্রলার মালিক শাহপুরী দ্বীপের বাসিন্দা মোহাম্মদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার পর তার মালিকানাধীন ট্রলারটি 5 জেলেসহ নৌঘাটে ফিরছিল। শাহপুরীর দ্বীপ সংলগ্ন নাইখংদিয়া এলাকায় পৌঁছলে রাত হলে তারা ট্রলারটি নোঙর করে সেখানে অবস্থান নেয়। কিছুক্ষণ পর হঠাৎ স্পিড বোটে করে এসে আরকান আর্মি সদস্যরা ট্রলার সহ জেলেদের আটক করে নিয়ে যায়। এ ঘটনায় জেলেদের পরিবারের উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। রাজধানীর উত্তরায় 7 নম্বর সেক্টরে মঙ্গলবার এক দম্পতিকে অচেতন করে বাসার জিনিসপত্র লুট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্ত্রী মারা গেছেন এবং স্বামীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারা যাওয়া ওই নারীর নাম আয়েশা আক্তার, তার স্বামী আনোয়ার হোসেন। মঙ্গলবার রাতে অচেতন অবস্থায় উদ্ধার করে দুজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা করে চিকিৎসক আয়েশা আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ তার স্বামী আনোয়ার হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ রফিক আহমেদ গণমাধ্যমকে জানান, 2 দিন আগে ওই বাসায় একজন কাজের মেয়ে নিয়োগ করা হয়। ওই গৃহকর্মী তাদের কোনো খাবারের সঙ্গে চেতনানাশক প্রয়োগ করে বাসা থেকে বেশ কিছু জিনিসপত্র নিয়ে গেছে বলে অভিযোগ পেয়ে তদন্ত চলছে।
গত 12 ফেব্রুয়ারি বাংলাদেশে আয়োজিত ত্রয়োদশ সংসদ নির্বাচনকে উদাহরণ হিসেবে তুলে ধরে ভারতের নির্বাচন কমিশনকে লক্ষ্য করে এবার জোরালো আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সচিবালয় নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেখুন বাংলাদেশ কত শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করেছে। সবাই ভেবেছিল সেখানে সহিংসতা হবে, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণভাবেই হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, ভারত একটি গণতান্ত্রিক দেশ হওয়া সত্ত্বেও এদেশে নির্বাচন কমিশন হুমকি সংস্কৃতির মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করছে। এদিকে মুখ্যমন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনের উদাহরণ টেনে ভারতের বর্তমান পরিস্থিতির সমালোচনা করায় নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কড়া সমালোচনা করে বলেন, বাংলার সীমান্তবর্তী আসনগুলোতে জামাতের জয়ে মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হয়েছেন। বাংলাদেশের নির্বাচনী ফলাফলে তিনি উচ্ছ্বসিত, কারণ তিনি জামাতের বি টিম চালাচ্ছেন। ভারতের বিহার রাজ্যে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বাধীন সরকার। মঙ্গলবার ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা অনলাইন প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা জানিয়েছেন, নতুন নিয়ম চালু হলে খোলা জায়গায় মাছ বা মাংস বিক্রি করা যাবে না, শুধু লাইসেন্সধারী দোকানেই এসব বিক্রি করা যাবে। তিনি বলেন, সবাইকে নতুন নিয়ম মানতে হবে, কেউ নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে কবে থেকে এই নিয়ম কার্যকর হবে বা শাস্তি কি হবে তা এখনো জানা যায়নি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।